নমস্কার। আমার লেখা একটি ছোট গল্প আশ্রয়, এইটি 2024 প্রগতি এই ম্যাগাজিনটির 63তম বর্ষে প্রকাশিত হয়েছে। আমি এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি। আশ্রয়। কতগুলো বছর কেটে গেল, সময় ছুটিয়ে নিয়ে চলেছে। আবার আরেকটি শারদ উৎসবের প্রাক্কালের সম্মুখীনে বেশ অন্যমনস্ক ও অস্থিরতায় দৈনন্দিন সাংসারিক কাজের ফাঁকে বারে বারেই সুদেষ্ণা জানলায় দুলছে পর্দার ফাঁক দিয়ে নীল আকাশে সাদা মেঘের ফেলাগুলোকে দেখছে আর মনে মনে ভাবছে আজও তার মনের কোনায় কোনায় লুকিয়ে থাকা ইচ্ছেগুলো ডানা মেলে উঠতে চাইছে, যেগুলোকে সুদেষ্ণা বলছে, তোমরা দাঁড়াও, আসছি আমি, তোমাদের কথা মন দিয়ে শুনে লিখব একটা রূপকথার গল্প, যে তোমাদের অস্তিত্বকে শাশ্বত করবে এই বিশ্ব চরাচরে। এমন সময় হঠাৎ বেশ জোরে একটা চিৎকার শুনতে পেয়ে তার প্রতিদিনের বাস্তবকে তার সামনে পেল সুদেষ্ণা। আমার স্টেপলার ও পাঞ্চিং মেশিন কোথায়? সুদেষ্ণা ব্যস্ত হয়ে শান্ত স্বরে বলল, তোমার টেবিলের উপরে, তাকে দেখো, রেখেছে হবে চঞ্চলা। জিনিসগুলো প্রতিবারের মতো হাতে পেয়ে সুদেষ্ণার বর দেবায়ন দত্ত তিক্ত মেজাজে বলল, আমার জিনিসপত্রে কেন হাত দেয়? চঞ্চলাকে তো মাইনে দিয়ে রাখাই হয়েছে বাড়ির ডাস্টিং করার জন্যে। এত ধুলো, তাই ডাস্টিং করেছে হবে। কোনো দরকার নেই। সুদেষ্ণা শান্ত মেজাজে প্রতিবারের মতো বলল, আচ্ছা। বাড়িতে চঞ্চলা ছাড়া আরও 3 জন কাজের লোক আছে। চঞ্চলা ডাস্টিং করে ও কাপড় কাচে, অনিমা ঘর বাড়ি ঝাড়ু মোছা করে, অঞ্জলি রান্না করে, আর বিমলা মাসি বহু বছর ধরে দেবায়নদের বাড়িতে থাকে। দিনের চা জল খাবার ও খেতে দেয়া এইসব কাজের দায়িত্বে থাকে বিমলা মাসি। 3 তলা বাড়ি, 1 তলায় দেবায়নের অফিস। সুদেষ্ণার মনে পড়ছে তার ভালো থাকার ঠিকানা খুঁজেছিলেন তার মা ও বাবা বেশ অনেক বছর আগে। সুদেষ্ণা বাংলা সাহিত্যে বিএ পাস, ভীষণ সুন্দর দেখতে সুদেষ্ণা। কবিতা ও গল্প লেখায় তার ভীষণ ঝোঁক। 21 বছর বয়সে সুদেষ্ণা এই বাড়ির বউ হয়ে এসেছিল। দেখতে দেখতে বহু বছর পেরিয়ে আজ প্রায় 48 বছরে পা দিতে চলেছে সুদেষ্ণা। মেয়ে থেকে দেবায়নের স্ত্রীর ভূমিকায় সে নিজেকে প্রতিদিন মানিয়ে চলতে চলতে নিজের প্রাণের ডাকগুলোকে মনের কোণায় এত সযত্নে লুকিয়ে রাখতে শিখেছে যে তাদের ডাকলেই তারা তার লেখনের মাধ্যমে সাহিত্যকে বেশ কিছুটা সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। সুদেষ্ণা সময়ের সঙ্গে একজন কবি ও লেখিকার ভূমিকায় নিজেকে তুলে ধরতে পেরেছে এই জীবন যুদ্ধের মধ্যে। দেবায়ন দত্ত বেশ বড় ব্যবসায়ী, সব সময় ব্যস্ত থাকে তার কাজ নিয়ে। খুব রাশভারী মানুষ দেবায়ন। অমৃতা সুদেষ্ণা ও দেবায়নের একটি মাত্র সন্তান। বছর 4 আগে তার আমেরিকায় চাকরিরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয়। চঞ্চলা 3 তলা 2 তলা সম্পূর্ণ ডাস্টিং করে দেবায়নের অফিস ঘর ডাস্টিং করতে গেছে। চঞ্চলাকে দেখে দেবায়ন বেশ শান্তভাবে বলল, আমার অফিস ঘর ডাস্টিং করবে? চঞ্চলা মাথা চুলকাতে চুলকাতে গদগদভাবে বলল, দাদাবাবু, তুমি কি খুঁজে পাচ্ছিলে না? দেবায়ন যেন কিছুই মনে নেই সেইভাবে বলল, না তেমন কিছু নয়। তাই শুনে চঞ্চলা আরও ন্যাকামি করে বলল, বৌদি বকছিল আমাকে, তোমার জিনিস এদিক ওদিক করছি বলে। ঠিক সেই সময় বিমলা দেবায়নকে চা দিতে এসে চঞ্চলাকে দাদাবাবুর সঙ্গে বেশ ন্যাকামো করতে দেখে কিছুটা থমকে বলল, কখন এসেছিস, এখনো দাদাবাবুর ঘর ডাস্টিং করা হলো না তোর? তাই শুনে চঞ্চলা কিছুটা বিরক্তিতে
ভুরু কুঁচকে বিদ্যুৎ গতিতে ডাস্টিং করতে লাগলো। দেবায়ন মাথা গুঁজে তার ল্যাপটপে কাজ করতে বিভোর। এই অবস্থায় ভারী মিষ্টি কণ্ঠের একটি রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। বৌদিমণির গলাটি এত মিষ্টি, মনে হয় পরপর ওর গান শুনি। এই বলে বিমলা দেবায়নের ঘর থেকে বেরোলো, আর দেবায়ন নির্বিকারভাবে তার ব্যবসার ব্যালেন্স শিট নিয়ে তার ল্যাপটপে মগ্ন। চঞ্চলা বিমলার পিছন পিছন কাঁচুমাচু মুখে দেবায়নের অফিস ঘর থেকে বেরোলো। সময়ের সঙ্গে সুদেষ্ণা সবার মধ্যে থেকেও নিজেকে আলাদা রাখার স্বভাব তিলে তিলে গড়েছে। মনের ডাকে কখনো গান গায়, কখনো লেখে গল্প ও কবিতা। জীবনে চলার পথের গভীরতা ছুঁতে পারে এমন অভিব্যক্তি তার প্রতিটি লেখায় ফুটে ওঠে। সুদেষ্ণা গুনগুন করতে করতে ফোনে মেসেজ চেক করছে, এমন সময় একটা ফোন এলো। সুদেষ্ণা ফোনটি রিসিভ করতেই ওপার থেকে একটি গুরুগম্ভীর ও রাশভারী গলা ভেসে এলো। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। সুদেষ্ণার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা মিষ্টি হাসি তার ভীষণ সুন্দর মুখটিকে আরো সুন্দর করে তুলল ও মিষ্টি কণ্ঠস্বরে বলল, থ্যাংক ইউ। কাল তোমার সঙ্গে দেখা করতে চাই সুদেষ্ণা। কোথায় আসবো, বাড়িতে? সুদেষ্ণা কিছুটা ভয় ও উত্তেজনার সঙ্গে বলল, না, বাড়িতে নয়। দেবায়ন তোমাকে নিয়ে বেরোবে নিশ্চয়ই। ঠিক আছে, কাল না হলে পরশু দেখা করব তোমার সঙ্গে। পুরো কথা শেষ না হতে দিয়ে কিছুটা উত্তেজনার সঙ্গে সুদেষ্ণা বলল, কোনোবারই দেবায়ন মনে রাখে না এই দিনটি, আর প্রতিবারই তুমি ওই একই কথা জিজ্ঞেস করো আমাকে অনিমেষদা। তাছাড়া আজ রাত্রে ও মুম্বাই যাচ্ছে ওর ব্যবসার কাজে। অনিমেষ সুদেষ্ণার মনের অবস্থা কিছুটা হলেও বুঝতে পেরেছে ও তাই তার গম্ভীর কণ্ঠস্বরে সস্নেহে বলল, তুমি রাগ করলে আমার উপর সুদেষ্ণা? আমি সেই ক্যাফেতে তোমার জন্য অপেক্ষা করব কাল 11টায়। তুমি আসবে ওখানে? কিছুক্ষণ বসে কথা বলবো আমরা দুজনে, তারপর কোথাও লাঞ্চ করব। সুদেষ্ণার কোনো কথা না শুনতে পেয়ে অনিমেষ তার কিছু বলার আগে জিজ্ঞেস করলো, তুমি শুনছো তো? সুদেষ্ণা তার কান্না ভাঙা গলায় শুধু বলল, আমি আসবো অনিমেষদা। অনিমেষ ফোনের এপার থেকে সুদেষ্ণার জীবনের চাপা দুঃখ আঁচ করে কিছু বলতে গেছে, কিন্তু বুঝল সুদেষ্ণা কাঁদছে ও কথা বলতে না পেরে ফোনটি ডিসকানেক্ট করে দিল। কিছুক্ষণের মধ্যে সুদেষ্ণা তার চোখের জল মুছে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যস্ত। এমন সময় দেবায়ন ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকছে। রাত্রে তার মুম্বাই যাওয়ার ফ্লাইট। তার দুদিনের লাগেজ গুছোতে গিয়ে দেখে প্রতিবারের মতো সুদেষ্ণা তার পোশাক, ওষুধ ও প্রয়োজনীয় জিনিস এক জায়গায় গুছিয়ে রেখেছে। তাই দেখে দেবায়ন একটু হেসে বলল, থ্যাঙ্কস। সুদেষ্ণার চোখ তখনও ভেজা বেশ কিছুটা। দেবায়ন তার প্রয়োজনীয় জিনিস, কাগজপত্র ট্রলি ব্যাগে ঠোকাতে ঠোকাতে সুদেষ্ণাকে বলল, তোমার চোখের জলের কারণ জানতে পারি? এটা কি আমার আজ ও কাল বাড়ি না থাকার কারণে? তাই শুনে সুদেষ্ণা একটু হেসে বলল, বিমলা মাসিকে বলছি লাঞ্চ টেবিলে সার্ভ করতে। সূর্যাস্ত হয়ে সন্ধ্যা গড়িয়ে এসেছে। অল্পক্ষণের মধ্যেই দেবায়ন ফোনে কথা বলতে বলতে বাড়ির থেকে বেরিয়ে গাড়িতে উঠল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুদেষ্ণা প্রতিবারের মতো তার বেডরুমের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে রইল দেবায়নকে সি অফ করবে বলে। সুদেষ্ণার মনে পড়ছে এর আগের বার দেবায়ন গাড়িতে ওঠার আগে একবার উপরে ব্যালকনির দিকে তাকিয়েছিল। প্রায় 2 ঘন্টা কেটে গেছে, কিন্তু সুদেষ্ণা ব্যালকনিতে একটি আয়েশি চেয়ারে বসে বহু দূরে আকাশ পানে চেয়ে রয়েছে। নীরবতার আড়ালে কি যেন কথোপকথন চলছে সুদেষ্ণার মনের সঙ্গে নিশি অন্ধকারের।
নীরবতার এই গভীর সংলাপে বাঁধ হানল বিমলা মাসির কণ্ঠস্বর। বৌদিমণি, খাবে এসো, তোমার বিছানা করে দিয়েছি। হ্যাঁ, আসছি মাসি। অনেক মাস পর অনিমেষদার সঙ্গে দেখা হবে সুদেষ্ণার। মনে চাপা উত্তেজনায় প্রায় গোটা রাত বহু বছরের অভিমানের হাত ধরে জেগে কাটালো সুদেষ্ণা। অনিমেষ চৌধুরী সুদেষ্ণার থেকে প্রায় বছর 7 বড়। খুবই দরিদ্র পরিবারের ভীষণ মেধাবী ছাত্র ছিল অনিমেষ। অনিমেষ যখন খুব ছোট তখনই তার বাবা মারা যান। তার মায়ের সঙ্গে সে খুবই ছোট একটি বাড়িতে থাকত। ছোটবেলা থেকেই টিউশনি করত অনিমেষ, ও সেই সূত্রে সুদেষ্ণাকে বাড়িতে পড়াতে আসতো অনিমেষ। সুদেষ্ণার মা বাবা অনিমেষকে খুবই ভালোবাসতেন। সুদেষ্ণার ছোটবেলা থেকেই লেখায় ভীষণ ঝোঁক, আর তার লেখাকে আরো সমৃদ্ধ করত অনিমেষ। লেখার হাত ধরে কখন যে সুদেষ্ণা অনিমেষকে তার মনের গভীরে জায়গা দিয়ে ফেলেছিল সে নিজেও বুঝতে পারেনি। অনিমেষ ছোটবেলা থেকে জীবনে দারিদ্র্যের প্রতিটি অভিব্যক্তি এত কাছ থেকে অনুভব করেছিল যে সে মনের ডাককে কোনো দিনও প্রকাশ্যে আসতে দেয়নি। যখন সুদেষ্ণার মা বাবা তার বিয়ের জন্য দেখাশোনা আরম্ভ করেছেন, সেই সময় অনিমেষ একটি সরকারি চাকরি করত। অনিমেষের মনের গভীর স্বপ্ন ছিল একজন IAS অফিসার হওয়া। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে অদম্য প্রচেষ্টায় নিজেকে সর্বক্ষণ ব্যস্ত রাখত অনিমেষ। তারই মধ্যে সুদেষ্ণার মা বাবা অত্যন্ত ধনী পরিবারে তাদের একমাত্র মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন। সুদেষ্ণার বিয়ের পরের বছরই অনিমেষ এই পরীক্ষায় উত্তীর্ণ হয় ও তার জীবনের এই স্বপ্নকে সে বাস্তবের কাছে নিয়ে আসতে পারে। তবে এক স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে অনিমেষ তার মনের গভীরের ভালো লাগা ও ভালোবাসাকে হারালো। অনিমেষ চাকরির দায়িত্বে সর্বক্ষণ নিজেকে ব্যস্ত রাখে ও অবসর সময় পাহাড়ে বেড়াতে চলে যায়। সুদেষ্ণা ছাড়া আর কাউকে মনের সেই জায়গায় স্থান দিতে পারবে না বলে সে আজও বিয়ে করেনি। ভোরের আলো আকাশে ফুটতেই সুদেষ্ণা তার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ও সূর্যোদয়ের অপেক্ষায় দূর আকাশে চেয়ে রইল। কিছুক্ষণের মধ্যে অনিমেষ তার সঙ্গে তার দেখা হবে। মন যেন আর বাদ মানছে না। সময়ের থেকে বেশ কিছুক্ষণ আগেই তৈরি হতে গেল সুদেষ্ণা। সুদেষ্ণা একটি হলুদ রঙের শিফন শাড়ি ও তার সঙ্গে কানের গলার ম্যাচিং ফ্যান্সি অর্নামেন্টস পরেছে। চুলটা হালকা করে টপ নট করা ও সামনের দুধারে তার কিছুটা চুল গালে এসে পড়ছে। বাঁ হাতে ছোট্ট একটি ঘড়ি ও ডান হাতে ভারী সুন্দর একটি রিসলেট। প্রতিদিনের মতো বাড়িতে চঞ্চলা, অনিমা ও অঞ্জলি কাজ করছে ও বিমলা মাসি তাদের তত্ত্বাবধান করছে। সুদেষ্ণা তার বাঁ হাতে ভারী সুন্দর একটি ফ্যান্সি ব্যাগ ও ডান হাতে তার সানগ্লাসটি নিয়ে তার হিল জুতোটা পরতে পরতে বিমলা মাসিকে দরজাটি লাগানোর জন্য ডাকলো ও ফোনে একটি গাড়ি ডাকলো। কিছুক্ষণের মধ্যেই ফোনে ডাকা গাড়ি সুদেষ্ণাকে নিয়ে সেই ক্যাফেতে পৌঁছালো। গাড়ি থেকে নেমেই সুদেষ্ণা দেখছে অনিমেষ ক্যাফের বাইরে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুদেষ্ণা দেখে অনিমেষ বাকরুদ্ধ তাকে দেখে। সুদেষ্ণার চোখে জল। প্রায় 6 ফিট লম্বা অনিমেষ হালকা রঙের ট্রাউজার ও হালকা নীল রঙের একটি ফুল শার্ট, হাতের অংশ কিছুটা গোটানো, অত্যন্ত ক্যাজুয়াল পোশাকে, ভেজা চোখে প্রাণ খোলা হাসি মুখে চেয়ে আছে সুদেষ্ণার দিকে। নিস্তব্ধতার এই সংলাপ কোনোদিন যেন থামতেই চাইছে না। ক্যাফের ভেতরে সুদেষ্ণা ভারী সুন্দর করে সাজানো তার বার্থডে কেকটি দেখে ছোটদের মতো মিষ্টি হাসি মুখে অনিমেষের দিকে তাকালো, আর অনিমেষ সুদেষ্ণার হাতটি ধরে সস্নেহে বলল, সময়ের সঙ্গে আরো সুন্দর হয়েছ তুমি সুদেষ্ণা। সুদেষ্ণা মাথা নিচু করে ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি মুখে বলল,
কেন জানো অনিমেষ দা? তোমার দু চোখে আমি নিজেকে দেখব বলে। অনিমেষ সুদেষ্ণার হাতটি আরো কিছুটা জোরে ধরে নিজের কাছে এনে বলল, এত বছরেও আমাকে এতটুকু ভোলনি তুমি? আমাকে এত ভালো থাকার ঠিকানায় রেখে চলে গেছিলে যে প্রতিদিন আরো বেশি করে মনে এসেছো তুমি অনিমেষ দা। নমস্কার।